স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছে পুরো খবরে। ভোটার তালিকার হালনাগাদের খসড়া প্রকাশ করল ইসি। দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন, আর নতুন যুক্ত হয়েছেন 24,38,626 জন। সকালে নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানিয়েছেন। বলেন, নতুন তালিকায় 2 মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটার যুক্ত করা হয়েছে 45,71,216 জন, যাদের মধ্যে মৃত ভোটার 21,32,590 জন। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ও অনলাইনে নতুন ভোটার যুক্ত করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল ত্রুটি বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী 21 আগস্ট পর্যন্ত। আগামী 31 আগস্ট চূড়ান্ত সম্পূরক তালিকা প্রকাশ করবে ইসি। আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। আমরা আগামী 31 আগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আগামী নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার রাজধানীর ফার্ম গেটে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পলিটিক্যাল পার্টি হিসেবে এবং যারা সমাজ নিয়ে ভাবেন, সমাজ চিন্তক, তাদেরকে ভাবতে হবে আমরা বোধহয় খুব বেশি ইনটলারেন্ট হয়ে যাচ্ছি অ্যাজ পিপল। ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর আপ টু ইট। আমরা আমাদের সকল সক্ষমতা নিয়ে কাজ করব। ইলেকশন কমিশন ইজ অনলি এ রেগুলেটরি অথরিটি, বাট সরকারের সকল প্রতিষ্ঠান এবং সকল অঙ্গপ্রত্যঙ্গ ইলেকশন কমিশনকে সহায়তা করে নির্বাচনের সময়। আমরা আশা করি যথাযথভাবে সবাইকে আমরা অনবোর্ড নিতে পারবো। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পুলিশের জন্য 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনা হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম। বিবৃতিতে আরও জানানো হয়, এসব ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ষোলো বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এই সম্মেলনে। বেলা 11:30টায় সমাবেশ স্থানে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জানান, সম্মেলন ঘিরে রাজশাহী মহানগর বিএনপি আজ ঐক্যবদ্ধ। নেতৃত্বে যারাই আসুক এই একতা ধরে রাখতে হবে। সম্মেলন সার্থক করার লক্ষ্যে আমরা সব কর্মী আনন্দমুখে আছে, আমাদের খুব ভালো লাগছে। তরুণ এবং যুব সকলে একত্রিত হয়ে ইতিমধ্যে আমাদের কিন্তু রাজশাহীতে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, একটি আমেজ তৈরি হয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে। এই কাউন্সিলে কে নেতা হলো সেটা বড় না, এই কাউন্সিল সবচেয়ে বড় যে আজকে ঐক্য একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। সম্মেলনের আরও বিস্তারিত খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের আগ্রহ কেমন দেখছেন, কি বলছেন তারা? আমাদের প্রধান অতিথিদের সামনে যারা আছেন সকলকে বলছি, সবাইকে সরে যেতে হবে এখান থেকে। ডান থেকে বাম থেকে উৎসবে বসে আছেন সম্মেলনের এখন উদ্বোধন করা হয়নি, কর্মীরা কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে। রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। তারা বলছেন যে তারা দলের পরীক্ষিত সৎ যোগ্য নেতৃত্ব চান এবং এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন, যে কারণে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে উদ্দীপনা, তারা বলছেন যে তারা
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আর আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সম্মেলনের মাধ্যমে দলের ঐক্য মজবুত করা হবে, সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। যে নেতা নির্বাচিত হোক সবাইকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। রাজশাহী থেকে সর্বশেষ আফিসার মতিউর মুর্তজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর গুলশানে অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে সিপিডি আয়োজিত আলোচনায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাবে না, আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আপনি পরিবর্তন যতই আনতে চান, আমরা ঢাকা শহরে সাম ওয়াইজ পিপল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি। আমাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে চেঞ্জ আনতে হবে। আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। কারণ এটা তো আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে গিয়ে যদি জোর করে কিছু করতে চান, সেটা টেকসই হবে না। এই জন্য আমরা গণতন্ত্রে যারা বিশ্বাস করি, দোজ অফ আস হু আর ডেমোক্রেটস, আমাদেরকে এই প্রসেসে বিশ্বাস করতে হবে। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে হয় ওয়েল অ্যান্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই, আমরা জাতির কাছে নিয়ে যাব। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটা আমাদেরকে তো মানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সরকারের 2-4টা বিষয় আমি যেটা কথা বলতে চাচ্ছি, যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু কথা বলেছেন, এটা আমাদের অ্যাকচুয়ালি ইটস এ ফায়ার ফাইটিং। আমাদের এই পিরিয়ডটা ইজ এ ফায়ার ফাইটিং। দেশের অর্থনীতি যেখানে গেছে, দেশের রাজনীতি যেখানে গেছে, সমাজ যেখানে গেছে, সো ইটস এ ফুল টাইম ফায়ার ফাইটিং ছাড়া আর কিছু না। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর নিউ মার্কেট থেকে উদ্ধার করা অস্ত্র নিয়ে তিনি বলেন, কারা সেগুলো তৈরি করেছে তা উদ্ঘাটনে মনোযোগ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর গাজীপুরের ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আর এছাড়া জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানিয়েছেন। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে। নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, নির্বাচনের বাজেট ইসেদের দেখা দেয়, এই ক্ষেত্রে ইসেরা দেয়, এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে, আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দিবে। রাজধানীর পল্লবীতে পুলিশি হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুতে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের রায় দেয়া শুরু হয়েছে। রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। এই মামলায় 5 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীর ইরানি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ বিল্লালের গায়ে হলুদের অনুষ্ঠানের পুলিশের সোর্স সুমনের বাগবিতণ্ডার জেরে জনিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে জনি সহ 2 ভাইকে নির্যাতন করে, আর এতে জনির অবস্থা খারাপ হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা এরপর তাকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শুরু হবে বেলা 3টায়।
আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া, ছাত্র রাজনীতির রূপরেখা ও ডাকসু নির্বাচন গুরুত্ব পেতে পারে এই আলোচনায়। শনিবার উপাচার্যের কার্যালয়ে প্রভোস্ট কমিটির সভা হয়। পরে উপাচার্য জানান, রাজনীতি বন্ধের বিষয়ে 2024 সালের 17 জুলাইয়ের সিদ্ধান্তই বহাল রয়েছে। তা বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। গুপ্ত বলি, প্রকাশ্য বলি, সব রাজনীতিকেই তো প্রশাসনিক একটা সহযোগিতার মধ্য দিয়ে এটা হলের মধ্যে আসলে এস্টাবলিশ হচ্ছে। যারা হলের স্টুডেন্টরা আছে তারা খুব পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারে যে আসলে কোন রাজনীতি, যে সকল ধরনের রাজনীতি কিন্তু হলের মধ্যে প্রচ্ছন্ন প্রশাসনিক ছায়ায় এটা এস্টাবলিশ হচ্ছে। তো যাদের দায়িত্বটা নেয়ার কথা, সে তো সব থেকে বেশি দায়িত্বহীন আচরণ করছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আরো খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। সুমন, জানাবেন বৈঠকের বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা এবং এই বিষয়টি নিয়ে আসলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছে? ধন্যবাদ। দুপুর 3টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এমনটি জেনেছি। প্রশাসনের সাথে রাজনৈতিক দল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এই বৈঠকটি হবে এবং এই বৈঠক ঘিরে শিক্ষার্থীরা এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এরই মধ্যে ডাকসুর সামনে অনেকেই আসছেন এবং সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদের বলি, 18টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল ক্যাম্পাস জুড়ে, সেটি কিন্তু এখন অনেকটাই শিথিল হয়েছে। ক্লাস চলছে এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। সব মিলিয়ে সেই পরিবেশটি এখন আর নেই। আর তারপরের এই রাজনীতি থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই যারা পক্ষে তারা বলছেন যে ডাকসু নির্বাচন যেটি সেপ্টেম্বর 9 তারিখে হবে, সেটিও তো একটি রাজনৈতিক প্রক্রিয়া, অর্থাৎ সেই জায়গায় একটি রাজনৈতিক প্রক্রিয়ায় থেকে রাজনীতি বন্ধের জায়গাটিতে তারা সুষ্ঠুভাবে দেখছেন না। বলছেন বিভিন্ন সংকট সমাধানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা সহ বিভিন্ন বিষয়ে রাজনীতি থাকার পক্ষে তারা যুক্তি দিচ্ছেন। আবার বিপক্ষে অনেকেই বলছেন দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, বিশেষ করে হল দখল, হানাহানি, শিক্ষার্থীদের জোর করে ধরে নিয়ে মিছিল করা, মধুর ক্যান্টিনে স্লোগান দেয়া বা এইসব বিভিন্ন বিষয় নিয়ে যে অপসংস্কৃতি হচ্ছিল, সেটি আর না হোক এমনটি চান। যদি রাজনীতি থাকে তাহলে একটি নীতিমালায় আনার দাবি জানাচ্ছেন। বলছেন একটি নীতিমালা থাকবে, সেখানে শিক্ষার্থীরা যেসব রাজনৈতিক দলগুলো থাকবে তারা কি কাজ করতে পারবে সেটি একটি নীতিমালা থাকবে। এবং শিক্ষকদের কার্যক্রম নিয়েও অনেকেই প্রশ্ন তুলছেন। বলছেন বিভিন্ন রাজনৈতিক দল ধারা তারা প্রভাবিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম করছেন, সেখানেও একটি নীতিমালা দরকার। সব মিলিয়ে যদি আমি বলি, ডাকসু নির্বাচন নিয়ে যে সংকটটি তৈরি হয়েছে সেখানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং যেমনটি বলছেন যারা রাজনীতি না থাকার পক্ষে রয়েছেন তারাও নীতিমালা চাচ্ছেন। তবে এই বৈঠককে কেন্দ্র করে সবাই অপেক্ষায় রয়েছেন। বলছেন যে বৈঠক শেষে একটি সুষ্ঠু সমাধান হবে। এই ছিল ডাকসু নির্বাচনের সর্বশেষ আমার কাছে। নাফিসা। সুমন, ধন্যবাদ আপনাকে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক হস্তক্ষেপের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার সকালে রাজধানীর গুলশানে একটি আলোচনা সভায় এই কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গভর্নর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আশা করা যায় না। আর অন্যান্য বক্তারা বলেছেন, এক বছরে বেশ কিছু সাফল্য থাকলেও অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে সরকার। এখন তো 400 উপজেলাতে ছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স। আমাদের যে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ম্যাক্রোইকোনমিক স্টেবিলাইজেশন, আরেকটি চ্যালেঞ্জ ছিল যে রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে যে সরকারি আছে তারা যেন এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে এবং আরো সুদৃঢ়ভাবে আর্থিক খাতকে প্রতিষ্ঠা করতে পারে। আর্থিক খাতের প্রতিষ্ঠাটা 1 বছর 2 বছর সম্ভব, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু প্রসেসের ধারাবাহিকতা শুরুটা আমরা করে দিয়ে যেতে পারি, সেটাই আমাদের চেষ্টা। নিউজ 24 সংবাদের সময় হল একটি বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে শুনানির দিন ঠিক হয়েছে আগামীকাল সোমবার। গত 14 জুলাই এই মামলায় পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালে আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। সেখানে বলা হয়, 19 জুলাই মোহাম্মদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান, আর এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। শুনানি শেষে মাননীয় ট্রাইব্যুনাল 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামির বিরুদ্ধে। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পূর্ব বিরোধের জেরে নরসিংদীর অলি মিয়াকে খুন করে লাশ টুকরো টুকরো করা হয় বলে দাবি র্যাবের। দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্নেল আশিকুর রহমান। র্যাবের দাবি, গ্রেপ্তার আপেলের বাসায় গত 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে বেশ কয়েকবার রেল চাপা দেওয়ার চেষ্টাও করে তারা। পরে লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রাখা হয় মরদেহ বলে জানান কর্নেল আশিকুর রহমান। র্যাব বলছে, নিহতের অলি মিয়ার বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত। টঙ্গীতে একই স্থানে বসবাস করত তারা। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ব্লকেট কর্মসূচি পালন করেছে বরিশালের ছাত্র জনতা। রবিবার বেলা 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন তারা। বন্ধ হয়ে যায় 6 জেলার সঙ্গে সড়ক যোগাযোগ। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি। আমরা আজকে 14-15 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের কোনো সাড়া মেলে নাই মন্ত্রণালয় থেকে, উপদেষ্টা থেকে। শের বাংলা না, শুধু সারা বাংলাদেশে স্বাস্থ্য সংস্কারের জন্য আমরা নেমেছি। 3টা দাবির মধ্যে একটা দাবি ছিল যে আমাদের দক্ষ জনবল নিয়োগ, শের বাংলার অবকাঠামো ঠিক করা এবং হচ্ছে গিয়ে ওখানে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর প্রপার ব্যবহার। দর্শক, বরিশাল থেকে আরো খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালের এই যে মহাসড়ক অবরোধ, সেখানকার এখনকার সবশেষ কি পরিস্থিতি আপনার কাছে আছে জানাবেন? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা এবং সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে এবং সারা দেশের সরকারি হাসপাতালগুলোর যে অব্যবস্থাপনা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বরিশালের ছাত্র জনতা। তারা দীর্ঘ 14 দিন যাবৎ আন্দোলন করতেছে এবং আজকে মূলত 5ম দিন তারা বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছে এবং বরিশাল ব্লকেট কর্মসূচিতে ঢাকা বরিশাল মহাসড়কের যে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তারা ব্লকেট করেছে। এখানে কিন্তু সকাল 11:30টায় মূলত এই আন্দোলনটা এখানে শুরু হয়, বিক্ষোভ, এবং সেখানে সেনাবাহিনী পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়েছে, হাতাহাতি হয়েছে এবং পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে। সেনাবাহিনী হামলা চালিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসে এই আন্দোলনের পক্ষে এবং বিশেষ করে সংস্কারের পক্ষে, স্বাস্থ্য খাতের যে সংস্কার সেই সংস্কারের পক্ষে না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মূলত এই আন্দোলন অব্যাহতভাবে চলছে এবং এখানে কিন্তু মানুষ আন্দোলন করলেও এখানকার রাজনৈতিক দলগুলো না আসায় ছাত্র জনতারা উদ্বেগ প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তারা শান্তিপূর্ণ যে ব্লকেট কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য, তার উপরে যে হামলা হয়েছে তারও তারা নিন্দা করেছেন এবং তারা এখন 3
দফা দাবির জায়গায় 4 দফা দাবি তারা করেছেন। যতক্ষণ পর্যন্ত এই হামলারও বিচার তারা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন। আশা করা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাদেরকে সংস্কারের জন্য প্রধান যে স্বাস্থ্য প্রতিষ্ঠান সেখানে এসে না ঘোষণা করবেন, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বরিশালের ছাত্র জনতা পরিষদ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি হাসপাতালের অব্যবস্থান এবং শ্রেণীর বিরুদ্ধে যে আন্দোলন ব্লকেট কর্মসূচি তার সবশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। মিলন, ধন্যবাদ আপনাকে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা 11:15টার দিক থেকে তারা সড়ক অবরোধ করা শুরু করেন। এতে ঢাকা উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। শিক্ষার্থীরা বলেন 9 বছর পেরিয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। পরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। আমাদের ন্যায্য দাবি যেটা ছিল যে আমাদের ক্যাম্পাস 9 বছর ধরে আমরা স্ট্রাগল করতেছি ক্যাম্পাস নিয়ে, তারপরেও তারা আমাদের কোনো সহযোগিতা করছে না, যার কারণে আজকে আমরা উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচিতে নামছি রাস্তায়। সামনে যে একনেক আছে সেই একনেকে আমাদের ডিপিপি পূর্ণ বাস্তবায়ন এর দাবিতে আমরা আজকে উত্তরবঙ্গ ব্লকেট করেছি। যদি তা করা না হয় আমরা সামনে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাব। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 2 মাস পর আজ থেকে রাজধানী সহ দেশের 128টি স্থানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি জানায়, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। পাশাপাশি কার্ড নেই এমন সাধারণ ভোক্তাদের কাছেও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। 2 মাস পর রোববার থেকে শুরু হলো টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানীর বিভিন্ন স্থানে 60টি ভ্রাম্যমাণ ট্রাকে 13 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে 1 মাস চলবে এই বিক্রয় কার্যক্রম। এসব ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 450 টাকায় 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। 2 লিটার ভোজ্য তেল 230 টাকা, 1 কেজি চিনি 80 টাকা এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে পণ্যের দামে আগুন, তাই কম দামে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি ভোক্তারা। আজকে অনেকদিন পরে দিতে আসছে, তাই আমাদের খবর পেয়েছি, তাই আমরা নিতে আসছি। আমাদের সুষ্ঠুভাবে দিতে এরা সক্ষম হচ্ছে। আমগুলো সুবিধা হয় এর বুঝছেন, এগুলা গাড়ির মধ্যে দিলে আমগুলো সুবিধা, গরিব মানুষ এই হিসাবে আমরা ইয়া করে খাইতে পারি। ঠিক মতোই হয়েছে। এখন বাজার মূল্য হিসাবে এখন টিসিবি হিসাবে ভালোই। এখন বর্তমানে চিনি 80 টাকা, তারপর ডাল 70 টাকা কেজি, তোল 115 টাকা লিটার। একই ভোক্তা যেন বারবার পণ্য নিতে না পারেন সেদিকে বিশেষ নজর রাখছেন বিপণনকারীরা। ব্যাংক করছি, কালকে আবার আছে, হ্যাঁ ট্যাক্সেল আছে। কতদিন চলবে এটা 1 মাসের জন্য বলছে। ঢাকা পাশাপাশি 2টা গুড়ন, একটা মহাকালী 230 আর 344। আমাদের থেকে 33টা টাকা এন্ট্রি হয়েছে, এর মধ্যে 24টা টাকা অলরেডি চলে গেছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, পটুয়াখালী, বাগেরহাট ও ফরিদপুরের বিভিন্ন পয়েন্টে আজ থেকে টিসিবির পণ্য বিপণন শুরু হয়েছে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবারে জানিয়ে দেব খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই আজ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এইচ গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লাল সবুজরা। তবে ফিফা র্যাঙ্কিংয়ে 83 ধাপ এগিয়ে থাকা কোরিয়ানদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। জয় কিংবা ড্রতে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের জন্য লাওসে আফ্রিকাদের লড়াই শুরু বেলা 3টায়। লাওসে আরেকটি জয়, তারপরেই নতুন ইতিহাসের সাক্ষী হবে লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি অনূর্ধ্ব 20 ওমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। লাওসকে 3-1 গোলে হারিয়ে দারুণ সূচনা। এরপর পূর্ব তিমুরের বিপক্ষে 8-0 গোলের মহা উৎসব। টানা 2 জয়ে গোল ব্যবধানে এইচ গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফিদা সাগরিকারা। কিন্তু আসল চ্যালেঞ্জ এখনো বাকি। রোববার ফিফা র্যাঙ্কিংয়ে 83 ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলার মেয়েরা। এই ম্যাচে ড্র করতে পারলেই টুর্নামেন্টের মূল পর্বের টিকিট মিলবে পিটার বাটলারের শিশুদের। তবে কম ব্যবধানে পরাজয় করলেও থাকবে সম্ভাবনা। কঠিন পরীক্ষার আগে কোরিয়ানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানান দলের সহকারী কোচ। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো।
কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে মাঠের অনুশীলন রাখেননি কোচ পিটার বাটলার। দলের ছোট ছোট ইনজুরি কাটাতে ফিটনেস ট্রেনিংয়ে কাজ করেছে বাংলাদেশ। যেহেতু লাওসে এসেছি দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালোভাবে ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আরেকটা ম্যাচ যেন ভালো কিছু করে ইনশাল্লাহ আরেকটা হাসি সবার জন্য যেন নিয়ে যেতে পারি। আফিদা সাগরিকাদের সামনে এখন সুযোগ নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করার। বাংলাদেশের মেয়েদের ভাগ্য নির্ধারণী ম্যাচের লড়াই শুরু রোববার দুপুর 3টায়। জিহাদুল হাসান, নিউজ 24। জাতীয় স্টেডিয়ামে ফিটনেসের পরীক্ষা দিলেন ক্রিকেটাররা। নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের আগে ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে 1600 মিটার দৌড়েছেন তাসকিন, মুশফিক, নাহিদ রানারা। গত বছরের মতো এবারও ফিটনেস টেস্টে ভালো করেছেন নাহিদ রানা এবং তানজিম সাকিব। ওয়ার্ম আপ শেষে 2 ধাপে রানিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। প্রথম ধাপে 11 জন ক্রিকেটারের মধ্যে 5 মিনিট 31 সেকেন্ড সময় নিয়ে সবার আগে রানিং শেষ করেন নাহিদ রানা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থেকে শেষ করেন মিরাজ মুশফিক। দ্বিতীয় ধাপে তানজিম সাকিব নিয়েছেন সবচেয়ে কম সময়, তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৌড় শেষ করতে পারেননি তাসকিন, তানভীর, শামীম হাসান ও মুস্তাফিজ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।